ব্রিটিশ এমপির উদ্বেগ, একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না ফখরুল, প্রহসনের নির্বাচন হবে না ওবায়দুল কাদের। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম। আমি রীতা চৌধুরী। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টায় একুশে সংবাদে। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদ আরো থাকছে। ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে 4 জনের মৃত্যুদণ্ড। রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় ঢুকে বখতিয়ার মোহাম্মদ লতিফ নামে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে উত্তর যাত্রাবাড়ির 96 নম্বর বাসায় ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য কাউকে দায়ী না করলেও পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার রহস্য বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে যাত্রাবাড়ি থানার পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনিক। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে ঢোকে বেশ কয়েকজন দুর্বৃত্ত। সে সময় বাবা মার ঘরে বসে টেলিভিশন দেখছিল বখতিয়ার লতিফ। দুর্বৃত্তরা সবার ঘরে ঢুকতে গেলে চেঁচিয়ে ওঠে বখতিয়ার। তখন তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় বখতিয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তো তখন ঘুমাইছিলাম, ঘুমের থেকে তখন ওনারা সবাই 4-5 জন মিলে ঘরের ভিতরে গেছে, গিয়ে বলতেছে এই উঠেন, এগুলো বলতেছে, বললে বলে গিয়ে একটু কথা বলবি না, এখানে চুপ করে বসে থাকবি। হঠাৎ আমার বেডরুমের ভিতরে 5-6 জন লোক ঢুকতে পরে চিৎকার দিচ্ছে। চিৎকার দেওয়ার পর আমি ঘুমাই উঠে গেছি। আমার ছেলে মনে হয় আগায় গেছে ওদের আটকাইতে, তখনই আমি একটা গুলি আওয়াজ শুনছি। তারপরে আমার বেঁধে ফেলছে, লাইট জ্বালাইতে আমার ছেলে পড়ে আছে, কাতরাইতেছে। শুক্রবার দুপুরে ময়না তদন্তের পর বখতিয়ারের লাশ দাফন করা হয়। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। আমার চোখের সামনে আমাদের রাত, পাহাড় সব ঠান্ডা, বরফ জাদা হয়ে গেছে। আসলে আমরা বুঝতেই পারছি না কেন এটা ঘটছে, কিন্তু সত্যি আশ্চর্যজনক। এই ধরেন 10-15-20 দিন আগে আমাদের কুকুর আছে 3টা। একটা কুকুর সকালবেলা উঠে দেখে যেটা সবচেয়ে বার করে, চিৎকার করে, ওটা এরকম মুখ দিয়ে রক্ত বেড়ে আছে। ওকে কেউ পয়জনিং করছে। যাত্রাবাড়ি থানা পুলিশ জানিয়েছে দুর্বৃত্তরা বেশ কয়েকটি আলমারি ভাঙলেও রহস্যজনকভাবে ফেলে রেখে যায় অনেক মূল্যবান জিনিসপত্র। স্বর্ণালঙ্কার পরে আছে, নেয়নি। ল্যাপটপ পরে আছে, আইপ্যাড পরে আছে। ছেলেটাকে গুলি করা হলো। সুতরাং পূর্বে কি আছে না নাই, কোথায় কি আছে, এগুলো বিশদ আমাদের দেখতে হবে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। আহমদ অনিক, একুশে টেলিভিশন, ঢাকা। সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত আইনের দায়ের করা মামলা দুটির কোনো অগ্রগতি নেই। 4.5 মাস পেরিয়ে যাবার পরও এখনো দাখিল হয়নি চার্জশিট। তদন্ত প্রতিবেদন না পাওয়ায় মামলার কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা জানান সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় লাগবে। রাকিব হাসানের রিপোর্ট। গেল 24 এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দেখা দেয় স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় প্রায় 1200 মানুষ। দুর্ঘটনায় আহতদের অনেককেই সারা জীবনের জন্য বরণ করতে হয় পঙ্গুত্ব। এ ঘটনায় হত্যা ও ইমারত আইনের 2টি মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা, 4 গার্মেন্টস মালিক ও প্রকৌশলী সহ 21 জনকে গ্রেপ্তারের পর দফায় দফায় পাঠানো হয় রিমান্ডে। 3 জন জামিন পেলেও 18 জন এখনো কারাগারে আছেন। 4 মাস 11 দিন পেরিয়ে যাওয়ার পরও চার্জশিট দাখিল না হওয়ায় মামলার কোনো অগ্রগতি নেই। হত্যা মামলা 2 আসামিকে জামিন দিয়েছেন। ইমারত নির্মাণ আইনের মামলায় 1 জন আসামি জামিন পেয়েছে। যেহেতু এখনো তদন্ত প্রতিবেদন দেননি, তদন্ত প্রতিবেদন দিলে আমরা বলতে পারবো যে মামলা কতজনকে সাক্ষী করা হয়েছে। তীব্র ঘৃণা ও ক্ষোভে রানার পক্ষে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ালেও গার্মেন্টস মালিকদের পক্ষে সরব ছিলেন এ আইনজীবী। ইমারত আইনের মামলাকে অনর্থক উল্লেখ করে তিনি বলেন, ঘটনার মূল হোতা ভবনের মালিক এবং প্রকৌশলী। ভাড়াটিয়া কখনো খেয়াল করবে না
তার মালিক যে বিল্ডিং ভাড়া নিচ্ছে সে বিল্ডিং এর স্থায়িত্ব কতদিন আছে, এটার মধ্যে রড দিচ্ছে না বাঁশের খুঁটি দিচ্ছে না, সে ওই বালি দিচ্ছে না, সাইড দিচ্ছে না, সিমেন্ট দিচ্ছে, যে কন্ট্রাক্টর এটা কন্ট্রাক্ট কাজ করেছেন এবং যারা মালিক পক্ষ ছিলেন তারা জানে। এখানে গার্মেন্টস মালিকরা সিম্পল ভাড়া নিয়েছে, ভাড়া নেওয়ার পর তাদেরকে এই মামলাতে সম্পৃক্ততা করা এটা ইলিগাল। চাঞ্চল্যকর এই মামলায় 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকার পরেও মামলার তদন্ত কর্মকর্তা জানান আরো সময় লাগবে। পুরো গঠনের মামলা এত অল্প সময়ে তদন্ত করা মনে হয় শেষ করা ঠিক হবে না, এটা আমাদের সময় নিয়ে তদন্ত করতে হবে। তাই আশা করি আগামী 2-2.5 মাসের মধ্যে আমরা একটা শেষ পর্যায়ে চলে যাব। তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে ধ্বংসস্তূপে স্বজনহারা এই মানুষগুলোর বিচারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের মূল মজুরি 8,000 টাকা সহ মোট মজুরি 12,000 টাকা করার দাবি করা হয়েছে শ্রমিক সমাবেশ থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ সহ 6 দফা দাবিতে সমাবেশ করে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন। সমাবেশ থেকে মজুরি বাড়ানো ছাড়াও বিনা নোটিসে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি করা হয়। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন চালু ও শ্রম আইন প্রণয়নের দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ শ্রমিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। আমরা গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে নই, আমরা চাই বাংলাদেশের গার্মেন্ট শিল্প আরো বেশি বিকশিত হোক, কিন্তু আপনাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে হবে। আপনাদের গার্মেন্ট শিল্পের সর্বনিম্ন মজুরি আমরা 10,000 টাকা দাবি করি। গার্মেন্ট শিল্পের মজুরি সর্বনিম্ন 10,000 টাকা দাবি করি। বাইরে থেকে কেউ এসে নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা দেশের রাজনৈতিক দল ও জনগণকে সমাধান করতে হবে, এমন মন্তব্য করেছেন সফররত 2 ব্রিটিশ এমপি। এদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত রুখসানা আলী এবং অপরজন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রিপোর্ট করছেন মোহাম্মদ নুর নবী। বাংলাদেশের সফররত 2 ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের যৌথ সংবাদ সম্মেলনে উঠে আসে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার নানান প্রসঙ্গ। এসব সমস্যায় উদ্বেগ প্রকাশ করে সবার অংশগ্রহণে গঠনমূলক সমাধান চান তারা। All parties play their part in making sure that there are free and fair elections. Is a matter for your country, is a matter for the political parties and the leadership. You can overcome it. It requires political will, and of course that's the message for us. To see free and fair elections, but also for Bangladesh to continue to enjoy a thriving and healthy democracy. তারা বলেন জিএসপি সুবিধা বাতিল না করে যুক্তরাষ্ট্রের বরং ইউরোপীয় ইউনিয়নের মতো সংলাপের মাধ্যমে কারখানার নিরাপদ কর্মপরিবেশ ও উপযুক্ত বেতন নিশ্চিত করা উচিত ছিল। To ensure that building construction and building regulations are effective and properly regulated. And there is a role, of course, for ensuring that there are decent labour and pay conditions. And we're very disappointed about the American decision, Congress's decision. That sends the wrong message. Large multinational sets conditions where they are effectively complicit in the kinds of practices that led to that building collapse. I think that responsibility must be taken, and it's an agenda that I think we have a responsibility to push forward. বাংলাদেশে ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের অযথা হয়রানি না করে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান ব্রিটিশ পার্লামেন্টের এই 2 মুসলিম নারী সদস্য। নন রেজিডেন্ট বাংলাদেশি যারা যখন এই দেশে আসে ওরা যে অসুবিধা হয় এটাও আপনারা খেয়াল করা জরুরি। মোহাম্মদ নুর নবী, 21 টেলিভিশন, ঢাকা। একতরফা নির্বাচন করে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত এ সরকার না সরালে নির্বাচনে হবে না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে 25 অক্টোবরের পর সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আসল আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। সে সময় দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে কথাটা মনে করছে
যে তারা একতরফা নির্বাচন করবে বিএনপিকে বাদ দিয়ে, এই উদ্দেশ্য তাদের সেটাই। এই একতরফা নির্বাচন আমরা হতে দেব না। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশের মানুষ